নমস্কার বন্ধুরা, এক নতুন সন্ধ্যার নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলেই কেমন আছো? তো জানোই যে কয়েকদিন আগে আমরা সাউথ কোরিয়া থেকে ফিরলাম। খুব ইমোশনাল ছিল লাস্ট ব্লগটা, যখন দিল্লি বিমানবন্দরে বসে আমরা বিরিয়ানি আর মটন নিহারি খাচ্ছিলাম। এনিওয়েজ, আজকে আমরা ইন্টারভিউ করতে চলেছি আমার এক কাজিনকে, যার নাম স্বস্তিকা দাশগুপ্ত। ওর একটা ডাকনাম আছে তং, যেটা বলে ফ্যামিলির বাকি মেম্বাররা ওকে ডাকে। অবশ্য আমি ওকে তং বলে ডাকি না, আমি ওকে একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে ফন্টা। ফন্টা, স্বস্তিকা বা তং যেই হোক না কেন, ওকে আজ আমি ইন্টারভিউ করতে চলেছি। কারণ আমরা অরিজিনালি বাংলাদেশের এবং ও বাংলাদেশ থেকে এসছে, কিন্তু এখনও পড়ছে ভারতবর্ষের সেরা কয়েকটা ইউনিভার্সিটির মধ্যে একটিতে, যেটির নাম জওয়াহরলাল নেহেরু ইউনিভার্সিটি AKA JNU, যেটা আছে দিল্লিতে। তো ও প্রথমে বাংলাদেশ থেকে এখানে এসে কয়েকদিন পড়েছিল কলকাতার কয়েকটা সেরা ইউনিভার্সিটির একটায়, যেটার মানে কলেজের একটায়, যেটার নাম ছিল লেডি ব্রেবোর্ন কলেজ। ব্যাচেলার্সটা ওখানে শেষ করে ও মাস্টার্স করতে চলে গেছে দিল্লিতে। প্রথমে কথা ছিল বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে যাবে, কিন্তু তারপর সেখানকার বাজেট থেকে যখন আমাদের সকলের চোখ কপালে উঠে গেল, তখন ওকে যেতে হলো JNU-তে। কিন্তু ওর জীবনের কথা এবং ওর সম্পর্কে কিছু কথা আমরা আজকে জানবো এই নতুন শুভ সন্ধ্যায়। এই হচ্ছে আমার কাজিন স্বস্তিকা দাশগুপ্ত। স্বস্তিকা, তুমি কি কিছু বলতে চাও? না, কেন? যে ইন্টারভিউ করে তার প্রশ্ন করার কথা। তারপরে ঠিকই বলেছে স্বস্তিকা, এটা একটা পাক্কা লজিক। কিন্তু যাই হোক, এখানে আমার কাজিন স্বস্তিকা বসে আছে। ও আমার বোন, মানে কি বলবো, পিস্তুত দিদি বা পিস্তুত বোন, কিছু একটা। তো প্রথম প্রশ্ন, বাংলাদেশে কি তো তোমার কোনো স্ট্রাগল গেছে, মানে কোনো অসুবিধায় পড়েছো তুমি জীবনে কখনো? না, আমার বাংলাদেশে গিয়ে তেমন পার্টিকুলারলি কোনো অসুবিধা হয়নি, হয় যখন ওখানে থাকতাম। তোমার জন্মের আগে ওখানে যখন পাকিস্তান বাংলাদেশ আলাদা হয়নি, তখন তো অনেক প্রবলেমস ছিল না? হ্যাঁ, তখন ওখানে যারা মাইনরিটি তাদের অবশ্যই ব্যাপারটা তাদের জন্য খুব কঠিন ছিল। যখন হ্যাঁ, কিন্তু কিন্তু আমি আসলে তেমন যেটাকে বলে খুব ভায়োলেন্ট কোনো কিছু, যেমন আমার পূর্বপুরুষরা যারা ছিল তারা যেরকম যুদ্ধ এরকম রায়াত যেগুলোর মধ্যে দিয়ে গেছে, সেরকম কোনো কিছুর মধ্যে দিয়ে আমি যাইনি। আচ্ছা, কিন্তু ওর মা পর্যন্ত, পূর্বপুরুষ কেন, এক পুরুষ আগে পর্যন্ত অনেক প্রবলেম ছিল। লাইক ওর মা যখন বছর দুয়েক ছিল, তখন আমার কাকা দাদু, তিনি পিসিকে নিয়ে একদম সাঁতার কাটতে কাটতে এসেছিলেন, আর তখন আবার কাকা দাদুর পক্স হয়েছে। ঠিক বললাম? হ্যাঁ, সেটা তো ৭১ মুক্তিযুদ্ধের সময়, যখন বাংলাদেশে প্রচণ্ড যুদ্ধ এবং পাকিস্তানি যারা সৈন্য ছিল ওই সময়, যেহেতু দেশটা ব্যাপারটা ছিল যে পাকিস্তানের থেকে স্বাধীনতা পাওয়ার জন্য যুদ্ধ চলছে, তো ওই সময় যারা পাকিস্তানি সৈন্য এবং বাংলাদেশের যারা বলতে গেলে ধর্মীয়ভাবে এবং অন্য কোনো বিভিন্ন কারণে পাকিস্তানিদের সৈন্যদের সাহায্য করছিল, তাদের একটা প্লট ছিল যে দেশে হিন্দু মাইনরিটির মধ্যে যারা যারা আছে তাদেরকে তারা খুন করতে এবং তাদের সম্পত্তি লুটপাট করতে চাইছিল। এবং যেহেতু এটা যথেষ্ট রিস্কি ছিল ওই সময়টা বাংলাদেশে থাকা আমাদের জন্য, তো আমাদের পরিবারের যারা যারা ছিল তখন সবাই চেষ্টা করে পায়ে হেঁটে রাজবাড়ি থেকে ভারতের যে রিফিউজি ক্যাম্পগুলো আছে সেখানে আসতে। এবং যখন ওরা আসছিল তখন অনেক ভয় ছিল যে যে কোনো সময় মিলিটারি হামলা হতে পারে বা ধরা পড়ার একটা ভয় ছিল সব জায়গাতেই। তো সেগুলো পার হয়ে এবং এত দূর দিনের পর দিন পায়ে হেঁটে আসা, এরকম ভয় নিয়ে দেশে যে মারা যেতে হবে এবং মারা যেতে হতে পারে, সেগুলো নিয়ে এবং বিভিন্ন শারীরিক অসুস্থতা, খাবার না পাওয়া, এই সমস্ত সব অসুবিধার মধ্যে পার হয়ে আসতে হয় তাদেরকে। এভাবে অনেক অনেক কষ্টের দিনই গেছে, কারণ এদের একটা অ্যাডলফ হিটলারের সঙ্গে সিমিলারিটি পাওয়া যাচ্ছে, যে যারা হিন্দু ধর্মকে নিশ্চিহ্ন করে দিতে চায় বা কিছু, যেমন হিটলার ইহুদিদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করতো। হ্যাঁ, আমি বলবো যে প্রায় একই জিনিস, মানে দুটোই একই ব্যাপার, যে মাইনরিটি যারা তাদের বিরুদ্ধে একটা হত্যাকাণ্ড চলছে, তাদেরকে
সরানোর বা খুন করার, সবাইকে একদম বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা চলছিল দেশে। হুম। তো প্রায় একই রকম বলতে গেলে ব্যাপারটা, ক্যাম্পের ব্যাপারটা হয়তো ছিল না, হ্যাঁ, কিন্তু এই হচ্ছে গিয়ে বাংলাদেশের ব্যাপারটা। হ্যাঁ, বাংলাদেশে ধর্ম নিয়ে খুব গোলমাল। ওখানে আবার কি হয়েছে, মানে দুর্গা পুজোর সময় প্রচণ্ড গোলমাল হয়। কি বলিস তুই? সেটা তো হয়েছিল 2021-এ। আপাতত এমন না যে এখন ব্যাপারটা চলছে, কিন্তু ওই সময় একটা ঝামেলা হয়েছে। একজন পুরোহিতকে খুন করা হয়েছিল কি, মানে জলে ফেলে দিয়ে বা কিছু? সেটা আমার এখন আর মনে নেই, এখন আমার মানে একদম ডিটেলস অ্যাকচুয়ালি মনে আছে যে একজন হিন্দু পুরোহিতকে জলে ফেলে দেওয়া হয়েছিল বা কিছু। এটা একটা। আর আর বল যে তুই ইন্ডিয়ায় পড়াশুনো করতে এলি, তুই যদি ভবিষ্যতে কোনো বিদেশে যেতে চাস, কোথায় যাবি? আমেরিকা না ইউরোপ? আসলে বিদেশে যাওয়ার ব্যাপারটা ততটা সোজা না, তো মানে যেখানে সুযোগ হয় সব সেটাতেই চেষ্টা করতে হবে, কিন্তু ইউরোপ জায়গাটা বলতে গেলে বেটার। ইন্টারেস্টিং লাগে। হ্যাঁ, ইউরোপ একটা ঐতিহাসিক কন্টিনেন্ট, আর তাছাড়া আমেরিকায় হিস্টোরিক্যাল কিছু সেরকম দেখারও নেই, তো প্রবাবলি তুই ইউরোপেই যেতে পারিস। এনিওয়েজ, প্রথম কথা, তুই যখন কলকাতায় প্রথম এলি আর কি, মানে তখন 2019, তখন আমি পড়ি ক্লাস 3-তে। আর ওর এজটা কত ছিল তখন? বোধহয় 20 বছর। 20। তো তুই বোধহয় পড়তেই এসছিলিস না? হুম। তখন আমার টেকনিক্যালি ওর সঙ্গে প্রথম দেখা। তার আগে একবার ও আমাকে দেখেছিল, তখন আমার মনে নেই কিছু, তখন আমি অনলি 6 months ওল্ড। তো তোর কাছে দুটো অপশন ছিল। একটা হচ্ছে তুই নর্থ বেঙ্গলের কোনো একটা ইউনিভার্সিটিতে, মানে কলেজে, ইউনিভার্সিটি তো নয়, অ্যাপ্লাই করতে পারিস। আর একটা হচ্ছে সাউথ বেঙ্গলের কোনো কলেজে অ্যাপ্লাই করতে পারিস। তো আমার কোয়েশ্চেন হচ্ছে, তুই সাউথ বেঙ্গলটাই চুজ করলি কেন ইনস্টেড অফ নর্থ বেঙ্গল? আমি তো আসলে ওভাবে কলেজ চুজ করিনি, আমি মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করি। আর কলেজ যেটা পেয়েছিলাম সেটা ওদের পছন্দ মতো, বা মানে রেজাল্ট টেজাল্ট এসব দেখে যেটা দেওয়া হয়েছে, হ্যাঁ। তো কলেজটা আমি নিজে থেকে পছন্দ করি। তো তার লেডি ব্রেবন তোর কেমন লাগলো? মানে হাউ ওয়াজ ইয়োর এক্সপিরিয়েন্স ইন ইয়োর ব্যাচেলার কলেজ? লেডি ব্রাউন কলেজটা অন্য সব কলেজের থেকে আমার কাছে খুব স্ট্রিক্ট মনে হয়েছে, কিন্তু আমার বলতে গেলে এক্সপিরিয়েন্স ভালো। প্রথম দিকে আমার সেটেলিং করতে খুব অসুবিধা হচ্ছিল, কিন্তু তারপর লকডাউন হয়ে যায় আর কি কোভিডের জন্য। তারপরে যখন আমি আসি তখন আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল, ভালো বন্ধু বান্ধব, ভালো হস্টেল। আর তাছাড়া তোমরা জানো যে লেডি ব্রেবনের একটা স্পেশালিটি হচ্ছে যে ওখানে একটা বিল্ডিংয়ে 200টা মেয়ে থাকে। কি ঠিক বললাম তো? হ্যাঁ, এখন আমার ঠিক মনে নেই, কিন্তু ওইরকমই থাকে। তুই এটা পাশ করার পরে তোর কাছে কি শুধু বিএইচইউ আর জেএনইউই অপশনস ছিল, না আর কোনো অপশন ছিল না? অপশন আমি যতগুলোতে অ্যাপ্লাই করেছিলাম তার মধ্যে এই দুটোই আমাকে অ্যাকসেপ্ট করেছিল, তাই এই দুটোই তখন অপশন ছিল। তাহলে তোর ফার্স্ট চয়েস বিএইচইউ ছিল, যে তারপর তুই বিএইচইউটা চেঞ্জ করে জেএনইউ নিলি কেন? বিএইচইউ থেকে আমি আগে ইমেল পেয়েছিলাম যে ওরা আমাকে নিয়েছে, তো যেহেতু তখনও একটা অপশন ছিল এই জন্য বিএইচইউ প্রথমে ঠিক করা হয়েছিল। তবে দুটো ইউনিভার্সিটি তো স্বর্গের মতো না, মানে ভেতরগুলো অসাধারণ। হ্যাঁ, দুটো ইউনিভার্সিটি দেখতে সুন্দর, মানে সব ইউনিভার্সিটিতে একটা একটা থেকে আলাদা হয়, আবার তাদের ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে। তো মানে যেটা তুই পছন্দ করবি একটাই সেটা। এই আর কি। আর তো তোমরা বুঝতেই পারছো যে এখনও জেএনইউতে চান্স পেয়েছে, এটা কম ব্যাপার নয়। আর প্রায় 1 বছর হলো ওখানটায় আছে। মাঝে মাঝেই ও অবশ্য এখানে আসে, কারণ দিল্লি থেকে আর এখানে আসা কি এমন একটা ব্যাপার। আর এছাড়া তোদের ওর প্রফেশনটা তোমাদের বলে দিই, ও হচ্ছে মাইক্রোবায়োলজিস্ট। ওই সাবজেক্টটাতেই ওর ইন্টারেস্ট নিল। তা তুই মাইক্রোবায়োলজিস্টই যখন হলি, তখন ক্লাস 12 পাস করার আগে, মানে ক্লাস 10টা পাস করেছিস যখন বোর্ড দিয়ে, তখন নিশ্চয়ই তোর কাছে অপশানস ছিল যে তুই আর্টসও পড়তে পারিস, আবার সায়েন্সও পড়তে পারিস। এই যেমন আমার দাদু আর কি, ঠাকুরদা নয়, দাদু বা আমার দিদা, মানে মার বাবা মা, এরা কিন্তু আর্টস পড়েছে, বা আমার পিসি দিদা, উনিও আর্টস পড়েছেন। তাহলে অনেকেই সায়েন্স পড়ে, তা তুই হঠাৎ সায়েন্স পড়লি কেন? এটা একটা কোয়েশ্চেন।
আমি যেখানে পড়ি সেখানে মানে যেখানে পড়তাম আর কি স্কুলে, তো ওখানে সবসময় এরকম একটা ওপিনিয়ন ছিল যে সায়েন্সে পড়লে সুযোগ সুবিধা বেশি, কারণ আর্টস বা কমার্সে পড়লে তার থেকে সায়েন্সে ফেরত আসা যায় না, কিন্তু সায়েন্স থেকে পড়ে যদি আমি পরে চাই আমি আর্টস কমার্স চাইলেও পড়তে পারি। আর তাছাড়া সায়েন্সের কিছু কিছু বিষয়ে আমার ইন্টারেস্ট ছিল, আমার ভালো লাগতো, তো সব মিলিয়ে মনে হয়েছিল যে সায়েন্সে গেলে সেটা ভালো হবে। আর তুই সায়েন্স নিলে এইটা নিলি কেন, মানে মাইক্রোবায়োলজি নিলি কেন? এর আরও অনেক সাবজেক্ট ছিল, তো তোর মাইক্রোবায়োলজিটা বিশেষ করে পছন্দ হলো কেন? স্কুলে থাকতে বায়োলজিটা আমার ভালো লাগতো, আর মাইক্রোবায়োলজি নিলাম কারণ মানে আমি শুনেছিলাম যেটা খুব ভালো সাবজেক্ট, যেমন পরিচিত কয়েকজন ছিল আগে, তারা অন্য বাংলাদেশের ইউনিভার্সিটিতে পড়তো কিন্তু তাদের ওই বিষয়টা পছন্দ। আর একটা হচ্ছে যে যখন আমি এই বিষয়গুলো পছন্দ করি তখন আমার ইচ্ছা ছিল যে আমি রিসার্চের দিকে যাব। তো ব্যাচেলার যে সাবজেক্টের মধ্যে মাইক্রোবায়োলজি রিসার্চ ফিল্ডে খুব প্রমিসিং, সবাই মানে বলে যে ওখান থেকে এইসব সাবজেক্টে যাওয়া খুব স্পেসিফিক বিষয়ে রিসার্চ করা সহজ, তাই তখন মনে হয়েছিল যে মাইক্রোবায়োলজি নিলে ভালো হবে। আর জেএনইউতে তো তোকে প্রায় ল্যাবরেটরিতে যেতে হয়, তখন তোকে কোট গ্লাভস এইসব জিনিসপত্র পরে এক্সপেরিমেন্টস করতে হয়, সেগুলো নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, কিছু কিছু ইন্টারেস্টিং, মানে হ্যাঁ আমার কাছে যথেষ্ট ইন্টারেস্টিং লাগে। হ্যাঁ, আর তাছাড়া ওগুলো খুব দেখার মতো, মানে কি বলছো বন্ধুরা, এটা যদি তোমরা নিজের চোখের সামনে থেকে দেখো আর যদি এটা তোমরা টিভিতে দেখো, তাহলে দুটোর এক্সপিরিয়েন্স কিন্তু আলাদা। টিভিতে আমরা মুভিতে দেখতে পাই যে এই এক্সপেরিমেন্ট করছে, একটা গ্যাস এক্সচেঞ্জ, ওগুলো কিছু না। কিন্তু রিয়েলিটিতে যদি তোমরা এরকম একটা দেখতে পাও যে মাইক্রোবায়োলজিতে সত্যিকারের একটা এক্সপেরিমেন্টের মধ্যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা লিকুইড আর একটা লিকুইডের মধ্যে ঢাললে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এইটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। এবং এটা আই অ্যাম অলসো এক্সাইটেড টু সি দিস ওয়ান ডে মাইসেলফ। এছাড়া জেএনইউতে একটা গেস্ট হাউস আছে তো? জেএনইউতে গেস্ট হাউস বোধহয় 3টে আছে। তা সেখানে নিশ্চয়ই থাকা যায়। হ্যাঁ থাকা যায়, তা আগে থেকে বুক করতে হয় কিন্তু থাকা যায়। আর ওর হস্টেলটার নাম হচ্ছে শিপ্রা হস্টেল, তাই তো? হ্যাঁ। কারণ জেএনইউতে হচ্ছে গিয়ে হাজার হাজার লাইক হস্টেল আছে, তার মধ্যে তুই থাকিস শিপ্রা হস্টেলটায়। আর তোদের খাওয়া দাওয়াটা ওখানে কীরকম? খাওয়া দাওয়াটা অন্য হোস্টেলের তুলনায় আমার মনে হয় ভালো ছিল, কিন্তু তাও হস্টেল তো একে খাবার রিপিট, মানে একটা উইকলি মেনু থাকে তো ওটাই বারবার রিপিট হয়, সেই জন্য একটু পরে অতটা আর ভালো লাগে না। কিন্তু তাও ব্যাপারটা হচ্ছে যে তোর এখানে ভেজ নন ভেজ দুটোরই অপশন আছে, আর তাছাড়া তুই তো মানে ঘুম থেকে উঠেই তোকে ক্লাসের জন্য দৌড়তে হয় না? আর তুই ঘুমানোর টাইম ভালো মতো পাস, মানে তুই ওখানে ভালো করে ঘুমোতে পারিস? আর ফোন দেখার টাইম পাস ভালো করে, মানে বই পড়া বা ফোন দেখা, মানে যেটাকে আমরা বলি রিল্যাক্সিং টাইম? বই পড়ার সময় আমি পাইনি বলতে গেলে প্রায়, এখন ফোন দেখার সময়টা মানে ওই আর কি অ্যাডজাস্ট করে দেখতে হয়। অ্যাডজাস্ট করে ধরো ক্লাসের মধ্যেও একটা রিসার্চের জন্য তোকে ফোনটা বার করতে হলো, ব্যাপারটা ওই রকম? হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে সারাদিন তো নানা রকম, মানে এখন যেহেতু পড়াশোনা অনেকটাই বিভিন্ন টেকনোলজিক্যাল ডিভাইস পেয়ে ল্যাপটপে দেখতে হচ্ছে, ফোনে অনেক সময় অনেক কিছু শিখতে হয়, তো ওই কারণে ফোন সারাক্ষণ প্রায় লাগে, ধর টাইমার সেট করতে, হ্যাঁ ক্যালকুলেটর এগুলো করতে। হ্যাঁ, টাইমার তো সেট করতে লাগবেই, একটা এক্সপেরিমেন্টের সময় কতক্ষণ ধরে কাজটা হচ্ছে তার জন্য একটা টাইমারের দরকার। আর এছাড়া ওদের কিন্তু জানোই কন্টিনিউয়াসলি পরীক্ষা চলে, পরীক্ষাগুলো ভালো দেয় নিশ্চয়ই, কারণ আর ওদের একদিন একটা ছবি দেখেছিলাম, অসাধারণ মনে হচ্ছিল যেন বই থেকে কেটে লাগিয়ে দিয়েছে। কারণ তোর তো মনেই আছে যে তুই এখানে এসে কয়েকদিন ক্লাস টাস করতিস আর কি, তখন তোর একটা পরীক্ষার খাতা দেখেছিলাম, সেখানে দেখেছিলাম তুই একটা ছবি এঁকেছিস, মানে অসাধারণ আর কি। আমি জানি না ওটা মাইক্রোবায়োলজি রিলেটেড একটা কিছু, বাট ছবিটা অসাধারণ ছিল। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। তো ওই আর কি, তোমরা যারা যারা এখনই চান্স পাচ্ছ কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার, মানে আমার ভিডিও যারা দেখো এবং তাদের মধ্যে যাদের যাদের বয়স ওর মতো, তারা কিন্তু এখনই লাফিয়ে ধরে নাও জেএনইউতে যাওয়ার সুযোগটা, কারণ এরকম সুযোগ কিন্তু আর পাবে না। আর এরপরে আবার ও বিদেশের যে কোনো জায়গায় পড়তে যেতে পারে বা ইন্ডিয়াতেও থাকতে পারে,
এছাড়া বাংলাদেশে আরেকজন আছে আর কি, ঋদ্ধ দাদা বলে, সে তো বলেছে বাংলাদেশ ছাড়বে না। না তুই যেমন চাস যে বাংলাদেশ ছেড়ে যেতে, ও তো চায় না। আমি ঠিক জানি না, মানে ওখানে চাকরি করছে, তারপরে কিভাবে ওর কাছ থেকে শুনে জানা যাবে। তো ওই আর কি। তো আপাতত ইন্টারভিউটা এখানেই শেষ করছি। তো শেষ করার আগে একটা শেষ কথা বলে দিই, সেটা হচ্ছে ও কয়েকদিন আগে ব্যাটম্যান বিগিনস বলে হলিউডের একটা সিনেমা দেখেছিল। সেটা তোর কীরকম লেগেছিল? ভালো। খুব ভালো কি? না, আমি আবার দেখছিলাম ওটা, খুব মারামারি আছে আর কি, হ্যাঁ ঠিক আছে। ওইগুলো ঠিক ভালো না। বাট তুই বলছিস যে ওখানে কিছু সোশ্যাল প্রবলেমস জড়িয়ে আছে। মানে ওইটা আর কি, মানে তুই কিভাবে ইন্টারপ্রেট করবি তার উপরে আর কি ব্যাপারটা নির্ভর করে। হ্যাঁ, ওখানে একটা ইউএসের একটা ইমাজিনারি সিটি গথামে ব্যাপারগুলো হচ্ছে। তো তো তোমরা জানোই ক্রিস্টোফার নোলানের সিনেমা। আর জানো, আমরা অ্যাকচুয়ালি ব্যাটম্যান সিরিজের আর একটা সিনেমা দেখেছি, দ্য ডার্ক নাইট রাইজেস বলে, এবং ওইটা আমার এত বাজে লেগেছিল যে ভেবেছিলাম যে এগুলো সব ফালতু। কিন্তু তারপরে ভাবলাম যে ও ব্যাটম্যান বিগিনস দেখেছে, তো ওইটা ভালো লেগেছে, তো আমি একবার চেক করে দেখি। তো এটা শুরুটা খুব একটা খারাপ ছিল না, বাট ঠিক আছে, এগুলো বাচ্চাদের নয়, এগুলো বাচ্চাদের না দেখাই ভালো অবশ্য। আর এছাড়া তুই দেখেছিলিস যে ব্যাটম্যান বিগিনসের পর যে সিনেমাটা অ্যাড দেখিয়েছিল সেটা তো ছিল দ্য ডার্ক নাইট, তাই না? না, তারপরে তো আমি যখন দেখেছি তখন আর কোনো এক দেখাই। হ্যাঁ, ওই দ্য জোকারটা ছিল যেটায়। তো এই আর কি স্বস্তিকা, থ্যাংক ইউ ফর দ্য ইন্টারভিউ। আজ এই ভিডিওটা এখানে শেষ করছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোর কোনো চ্যানেল আছে? নেই? তা ঠিক আছে, যদি কোনো দিন খুলিস তাহলে সেটার নাম তোমাদের বলে দেবো, সেটাও কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। চলো শেষ করছি আজকের এই ভিডিওটা এখানেই। ভিডিওস তো তোমরা কন্টিনিউয়াসলি পাও, আবার দেখা হবে পরেরটায়।